নমস্কার। নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি প্রিন্স মণ্ডল। এই পর্বে নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দেখুন, আমাদের রাজ্য রাজনীতিতে ঘটে চলেছে এক আমূল রাজনৈতিক পরিবর্তন বেশ কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে। এর একটি নির্দিষ্ট কারণ আছে। নির্দিষ্ট কারণটি হলো এই যে 2011 সালের পর থেকেই বামপন্থীরা ধীরে ধীরে তাদের রাজনৈতিক শক্তি খর্ব হতে লাগলো। ধীরে ধীরে রাজনৈতিক শক্তি বৃদ্ধি পেতে লাগলো বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের। সেই সঙ্গে পাল্লা দিয়েই বাড়তে শুরু করলো শোষিত বঞ্চিত মানুষের সংখ্যা। কারণ রাজ্য শাসক দলের রাজনৈতিক শক্তি যত বৃদ্ধি পাচ্ছে, শাসক দলের দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীদের সংখ্যাও তত বৃদ্ধি পেতে লাগলো। আর স্বাভাবিকভাবে শোষণ বঞ্চনা ও বৃদ্ধি হতে লাগলো মানুষের। মানুষ দুঃখ দুর্দশার মধ্যে পড়ে এই শাসক দলের উপর থেকে মানুষের আস্থা ভরসা বিশ্বাস হারিয়ে যেতে থাকলো। এই শাসকের উপরে মানুষের ক্ষোভ রাগ বৃদ্ধি পেতে লাগলো। স্বাভাবিকভাবে তারা চাইলো এই শাসককে পরাজিত করতে। আর পরাজিত করবার লক্ষ্যেই আঁকড়ে ধরলো বিজেপিকে অবলম্বন হিসাবে। বামপন্থীরা যেহেতু দুর্বল, স্বাভাবিকভাবেই তারা ভাবলো যে বিজেপি নতুনভাবে রাজ্যে উঠে আসছে, তৃণমূলের সহযোগিতায় যে অভিযোগ করে বামপন্থীরা বিজেপিকে আঁকড়ে ধরলো। কিন্তু মানুষ ধীরে ধীরে অল্প দিনের মধ্যেই বুঝতে শুরু করলো যে বিজেপিও এই শোষণ বঞ্চনা দুর্নীতি থেকে মানুষকে সুরাহা দিতে, মানুষের দুঃখ দুর্দশা মোচনে বিজেপিও পরীক্ষিতভাবে ব্যর্থ। এটা মানুষ বুঝতে শুরু করলো। মানুষ হতাশ হয়ে আবার বামপন্থার দিকে ঝুঁকতে শুরু করলো। মানুষ দেখলো বামপন্থীরা আর যাই হোক দুর্নীতিগ্রস্ত নয়, বামপন্থীরা নিজেদেরকে দুর্নীতি থেকে অনেক দূরে সরিয়ে রাখতে পারে, দুর্নীতিকে তারা কাছে ঘেঁষতে দেয় না। আর ওই যে কথা বলছিলাম, দুর্নীতির একাধিক নেতা মন্ত্রী আজকে দুর্নীতির অভিযুক্ত। আর এই দুর্নীতির তদন্তের ভার গিয়ে পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আর ইডির উপরে। সিবিআইকে পরিচালনা করে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর প্রধানমন্ত্রীর দপ্তর পরিচালনা করে সিবিআইকে, অর্থমন্ত্রক পরিচালনা করে ইডিকে। বামপন্থীরা এই অভিযোগ বারবার করে এই দুই শাসকের প্রতি মধ্যে একটা সেটিং রয়েছে, একটি বোঝাপড়া রয়েছে। যদি বোঝাপড়া থাকে তাহলে এক শাসক আর এক শাসকের দুর্নীতির বিরুদ্ধে সেইভাবে কথা বলতে সাহস করতে পারে না। স্বাভাবিকভাবেই এই দুর্নীতির বিরুদ্ধে এই বোঝাপড়ার কারণেই, এই সেটিংয়ের কারণেই কিন্তু এই দুর্নীতির বিরুদ্ধে সেইভাবে তেড়ে ফুড়ে উঠতে পারছে না, এই মানুষের দুঃখ দুর্দশা থেকে মুক্ত করতে পারছে না এই শাসক। আর এই সেটিংয়ের যে বিষয়টা আমি বললাম, বামপন্থীরা যে অভিযোগ করে, এই বিষয় নিয়ে একাধিক রাজনৈতিক বিশ্লেষক বিভিন্ন মন্তব্য করে থাকেন। সেরকমই একটি মন্তব্য একজন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী, তিনি এই দুই শাসকের সেটিং এবং এই সিবিআই ইডির তদন্ত নিয়ে কি বললেন, আগে আসুন আমরা সেটা শুনি। পরবর্তীকালে নিশ্চিতভাবেই আপনাদের কাছে আরো কিছু কথা রাখবো, আপনারা বুঝতে পারবেন কেন এই দুই শাসককে ছেড়ে বামপন্থার দিকে মানুষ ঝুঁকছে, কেন বামপন্থীদের শক্তি বৃদ্ধি হচ্ছে। আপনাকে বোঝাবার জন্য কিছু জিনিস আপনাদের দেখাবো। আসুন আগে দেখি বিশ্বনাথ চক্রবর্তী কি বললেন। আপনি আমি একদম শুরুতেই বলেছিলেন যেদিন সিবিআই তদন্ত হয়েছিল, আপনি আর্কাইভ দেখবেন, যে ন্যায় বিচার কি নিশ্চিত হবে বলে আমি বলেছিলাম অভিজ্ঞতা বলছে ন্যায় বিচার কিন্তু অধরাই থাকতে পারে, কারণ রাজনৈতিক সেটিং যেভাবে হচ্ছে তাতে কিন্তু ন্যায় বিচার অভয়াকাণ্ডে হবে আমি বিশ্বাস করিনি সেদিন। দুর্নীতির প্রশ্নে সিবিআই ব্যর্থ হচ্ছে, একটার পর একটা লোক বেরিয়ে চলে আসছে। লাস্ট যদি আপনি 1 মাস 1.5 মাস ধরে দেখেন, একের পর এক দুর্নীতিবাজ যাদেরকে সমাজে ঘৃণা করে মানুষ, তারা সব রিলিজ হয়ে যাচ্ছে সিবিআইয়ের ব্যর্থতার জন্য। অধিকাংশ ক্ষেত্রেই তারা কিন্তু চার্জশিট না দেওয়ার জন্য। আপনি দেখুন এই যে অভিজিতের যে ঘটনাটা, ইলেকশনের পরে যেভাবে হিংসার আশ্রয় নিয়ে এবং শাসক দল হিংসা আশ্রয় নিয়ে প্রায় 54 জন বিরোধী কর্মী মৃত্যুর বিনিময়ে যে তদন্ত কলকাতা হাইকোর্ট দিয়েছিল, পঙ্কজ দাসকে নেই, পঙ্কজ দার আমি বলেছিলাম এই তদন্ত যদি ঠিক মতন হয়, কালপিটরা যদি শাস্তি পায়, পেছনে যে মাথাগুলো আছে বড় বড় নেতা সেগুলো যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে পশ্চিমবাংলায় হিংসার রাজনীতিটা কিছুটা প্রশমিত হবে। কিন্তু হলো না। অভিজিৎদের ভাই যেভাবে আজকে বলছেন তাতে পরিষ্কার ন্যায় বিচার হলো না, অভয়ার ন্যায় বিচার হলো না। আমি বলছি যে সাধারণ মানুষ কোথায় যাবে আপনি আমায় বলতে পারেন? এবং একই সাথে আমি প্রশ্ন তুলতে চাই, আজকে এটা স্টুডিওর আলোচনা না, আপনি একটা যে কোনো সমীক্ষা করুন, যে কোনো সমীক্ষক দলকে দিয়ে, বিজেপির 70% মানুষ বিশ্বাস করে, বিজেপির লোক শুধু বলছে তা না, বিজেপির লোকরাও বিশ্বাস করে যে অমিত শাহ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা সেটিং আছে।
সেই সেটিং এর জন্যই দুর্নীতির মামলা এগোয় না। সেই কারণেই সুজয় কৃষ্ণ ভদ্র জেলে থাকলেও তার মালিক বাইরে থাকে। সেই কারণেই একটার পর একটা মানে যাদের ঘৃণা সমাজে করে মানুষ, তারা দুর্নীতির পরেও বেরিয়ে চলে আসছে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে না। আমি বলছি আপনাকে, এই পলিটিক্যাল কিন্তু খেসারত কিন্তু বিজেপিকে দিতে হবে। কর্মী সমর্থকরা যেভাবে দুর্বল হচ্ছে, যেভাবে আমি বলছি দিনের পর দিন মানুষ বিজেপি কর্মী সমর্থকরা দেখছে এই সেটিং হচ্ছে, আজকে তারাই মুখ খুলছেন। আমি বলছি মানুষকে বিশ্বাস করাতে পারবেন তো যে আপনার প্রকৃত বিরোধী দল, আপনারা বিশ্বাস করাতে পারবেন তো? দেখলেন এই রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী কি বললেন। তিনি তো কোনো বামপন্থী লোক নয়, তিনি কোনো রাজনৈতিক লোক নয়, তিনি নিরপেক্ষভাবে কিছু কথাবার্তা বলবার চেষ্টা করেন অনেক সময়। এখন তাহলে কিভাবে হচ্ছে মানুষ সুরাহা পেতে পারে? এই যে শোষিত বঞ্চিত মানুষ একমাত্র বামপন্থীরাই পারে একটি উন্নততর সমাজ ব্যবস্থা গঠনের লক্ষ্যে। কারণ দুর্নীতিকে তারা যখন কাছে ঘেঁষতে দেয় না, দুর্নীতিকে তারা যখন দূরে রাখতে পারে, মানুষের বিশ্বাসটা হচ্ছে তাদের উপরে গিয়ে আবার পড়তে শুরু করলো, আবার বিশ্বাস করতে শুরু করলো। তারা এটাই বিশ্বাস করলো, মানুষ তুলনা করতে শুরু করলো 2011 সালে 34 বছরে বামফ্রন্ট সরকারের সঙ্গে, আর এই 11 সালের পর থেকে আজ পর্যন্ত চলা এই সরকার, এই দুই সরকারকে তুলনা করতে শুরু করলো। মানুষ দেখলো বামফ্রন্ট সরকার কিন্তু আর যাই হোক, যেমন দুর্নীতিকে কাছে ঘেঁষতে দেয়নি, অন্যদিকে উন্নততর রাজনৈতিক ব্যবস্থায় মানুষকে রাখতে সক্ষম হয়েছিল। আর একটি উন্নত সমাজ, একটি আর্থিকভাবে উন্নত সমাজ যদি গঠন করতে হয়, তার জন্য সঠিক রাজনৈতিক পরিকল্পনা দরকার হয়। আর রাজনৈতিক পরিকল্পনার মধ্য দিয়ে মানুষের কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি নিশ্চিতভাবেই চলে আসে। মানুষ একদিকে বিভিন্ন সরকারি বেসরকারি খাতে মানুষের কর্মসংস্থান ছিল, একটা প্রত্যেক বছর নিয়ম করে চাকরির পরীক্ষা হতো, যার মধ্য দিয়ে শিক্ষিত বেকার যুব সমাজ তারা হচ্ছে চাকরি পেত, স্বাভাবিকভাবে তাদের পরিবার পরিচালনা করতে সুবিধা হতো। যে সমস্ত কলকারখানায় একটু অল্প শিক্ষিত, কম শিক্ষিত, তারা বিভিন্ন অংশে বিভিন্ন জায়গায় তারা কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হতে পারত, স্বাভাবিকভাবেই রাজ্যের মানুষের আর্থিক অবস্থা ভালো হতে থাকলো। কৃষক তার হচ্ছে ফসলের ন্যায্য দাম পেত, স্বাভাবিকভাবেই কৃষক আরো বেশি জমি চাষ করতে শুরু করলো। কৃষি শ্রমিক তারাও কিন্তু কাজের সঙ্গে যুক্ত হতে শুরু করলো। আর কৃষক ফসলের ন্যায্য মূল্য পাওয়ার কারণেই কৃষি শ্রমিকও তার হচ্ছে সঠিক মজুরিটা পেতে পারত। সেই কারণেই তো মানুষ বামফ্রন্ট সরকারের আমলে অনেক ভালো অবস্থায় ছিল, মানুষ কিন্তু আজ সেটা বুঝতে পারছে। সেই কারণে মানুষ চাইছে আর যাই হোক, এই সততার সঙ্গে রাজনীতি করা বামপন্থীরা আবার যদি ক্ষমতায় আসতে পারে, মানুষের কর্মসংস্থান হবে, সরকারি ক্ষেত্রে চাকরি হবে, বেসরকারি ক্ষেত্রে শিল্প কলকারখানা তৈরি হবে, যেটা এই 11 সালে তো বর্তমান শাসক দল এখনো পর্যন্ত কোনো কলকারখানা তৈরি করতে পারেনি রাজ্যে। বামফ্রন্ট সরকার যদি আবার আসে, তাহলে পরে আবার রাজ্যের কলকারখানা তৈরি হবে, সেখানে বড় একটা অংশের মানুষের হচ্ছে কর্মসংস্থান তৈরি হবে, এবং সরকারি ক্ষেত্রগুলোতে আবার হচ্ছে মানুষের চাকরিতে নিযুক্ত হতে পারবে। স্বাভাবিকভাবেই মানুষের হাতে অর্থ আসবে, এবং মানুষের হাতে অর্থ এলে যে মানুষগুলো ব্যবসা করবে, যে মানুষগুলো কোনো চাকরি করছে না, যে মানুষগুলো বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থানে যুক্ত হচ্ছে না, তিনি একটি ব্যবসা করবেন। আর মানুষের হাতে অর্থ থাকার কারণে ব্যবসায়ী তার কাছে হচ্ছে জিনিসপত্র বিক্রি করবেন। এর মধ্য দিয়ে অর্থনৈতিকভাবে একটি চাঙ্গা রাজ্য তৈরি হবে, রাজ্য একটি উন্নততর রাজ্য ব্যবস্থা, সমাজ ব্যবস্থা পরিণত হতে পারে। সেই কারণে তো মানুষ আবার বামপন্থীর দিকে ঝুঁকতে শুরু করলো। এই যে এখন যে ভিডিওটা দেখছেন আপনি, এই ভিডিও হচ্ছে তারই প্রমাণ বহন করছে যে ব্যাপক অংশের মানুষ, কাতারে কাতারে মানুষ, আগের দিন দেখিয়েছি একটা ব্যাপক অংশের মহিলারা আজকে লাল ঝান্ডা কাঁধে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে। ঠিক সেইভাবে এই যে মিছিলটা, এই মিছিলে একটি বড় অংশের তরুণ প্রজন্ম যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, তারা হচ্ছে এই মিছিলে আজকে নামছেন এই শাসকের বিরুদ্ধে, দুই শাসকের বিরুদ্ধে। তারা তো চাইছে একটি চাকরি, তারা চাইছে কর্মসংস্থান। এই তরুণ প্রজন্ম যারা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, তারা পড়াশোনা শেষ করে একটি কর্মসংস্থানের মধ্যে প্রবেশ করে তাদের উন্নত ভবিষ্যতের মধ্যে তারা পৌঁছতে চান। আর যে সমস্ত মানুষগুলো আজকে মিছিলে হাঁটছেন, যে মানুষগুলো এই মিছিলে হাঁটছেন, তাদের মধ্যে একটা বয়স্ক মানুষ আছে। গ্রামের যে মানুষগুলো যে হাঁটছেন, তারা চাইছেন গ্রামের হচ্ছে একটি যদি কারখানা তৈরি হয়, তাহলে পরে কিছু মানুষ সেই কারখানার মধ্য দিয়ে চাকরি করতে পারবেন, কারখানায় কাজ পাবেন, কর্মসংস্থান সৃষ্টি হবে। কৃষক আবার
তার জমিতে ফসলের চাষ করবেন, আবার কৃষি শ্রমিক কৃষিকাজে নিয়োজিত হবে, তাদের মধ্যে অর্থ আসবে। এইভাবেই তো সমাজে অর্থটা লেনদেনটা, আর্থিক লেনদেনটা বৃদ্ধি পায়। আর আর্থিক লেনদেন বৃদ্ধি পেলে সমাজের সমস্ত অংশের মানুষ ভালো থাকতে পারবে। আর এইটাই তো চায় বামপন্থীরা। সেই কারণেই তো বামপন্থীরা আবার শক্তি বৃদ্ধি করে চলেছে। রাজ্যের মানুষ আবার চাইছে এই দুই শাসককে, বিজেপি এবং তৃণমূলকে পরাজিত করে বিশেষ করে পশ্চিমবঙ্গের বুকে আবার নতুন একটি উন্নততর সরকার গঠন হোক, যার পরিচালনা দায়িত্বে থাকবে বামপন্থীরা, সিপিআইএম পার্টি। যেমন চলছে কেরালায়, আজকে কেরালায় এত উন্নত কেন? আজকে কেরালায় বামপন্থী সরকার চলছে, সেখানে শ্রমিকের মজুরি অনেক বেশি, সেখানে দুর্নীতিগ্রস্তদের সংখ্যা নেই বললেই চলে। অতএব কেরালার মতো যদি আমাদের একটি রাজ্য তৈরি করা যায়, আবার বিশেষ করে সিপিআইএম পার্টির নেতৃত্বে বামপন্থীরা যদি আরেকটি উন্নততর ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সরকার যদি গঠন করতে পারে, রাজ্যের মানুষ আবার ভালো থাকতে পারবে। আমার আলোচনার মূল বিষয় এইটাই। যদি মনে হয়, আবার বলি, এই বিষয়গুলো অধিকাংশ মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন, তাহলে পরে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। দেখা হবে আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।